পাইরুভিকাসিস মেয়েরা তোমাদের বলেছি যে এটা হচ্ছে সব রকম শ্বসনের সাধারণ পর্যায়ে কোথায় সম্পন্ন হচ্ছে কোষের সাইটোপ্লাজমের মধ্যে। আর যে পর্যায়গুলো এখন আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বা জারণ এবং ক্রেবস চক্র, এই দুটোই কিন্তু পর্যায় সম্পন্ন হচ্ছে শুধুমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে। শুধুমাত্র সবাত শ্বসনের ক্ষেত্রে বায়ুজীবী কোষের মধ্যে দেখা যায় এবং এই পর্যায়গুলো সম্পন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে। তাহলে দেখো যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, চলে যাচ্ছে এবার সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, যেখানে প্রথমে পাইরুভিক অ্যাসিডের জারণ হচ্ছে। জারণও বলতে পারি একে আমরা, আবার ডিকার্বক্সিলেশনও বলতে পারি। কেন? তার কারণ মেয়েরা এর আগেও বলেছি যে যেখানে যেখানে আমরা অন্তর্বর্তী যৌগের জারণ দেখব সেখানেই দেখব হাইড্রোজেন অপসারণের দ্বারা, অক্সিজেন সংযুক্তিকরণের দ্বারা নয় কিন্তু। তাহলে পাইরুভিক অ্যাসিড জারিত হচ্ছে এবং কোএনজাইম এ বা সহ উৎসেচক এর সাথে যুক্ত হয়ে তৈরি করছে অ্যাসিটাইল কোএনজাইম এ, যাকে আমরা বলছি পাইরুভিক অ্যাসিডের জারণ। এই প্রক্রিয়াকে আমরা ডিকার্বক্সিলেশনও বলতে পারি। কেন? তার কারণ দেখো কার্বন ডাইঅক্সাইডের অপসারণও কিন্তু হয়েছে, পাইরুভিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইডের অপসারণও ঘটেছে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই অ্যাসিটাইল কোএনজাইম এ যেটা তৈরি হলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বেষ্টিত যে ধাত্র, সেই ধাত্রের মধ্যে পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে তৈরি হলো অ্যাসিটাইল কোএনজাইম এ। এর আগেও বলেছি যেখানে যেখানে হাইড্রোজেন অপসারণের দ্বারা জারণ হবে চোখ বন্ধ করে সেখানে ডিহাইড্রোজিনেজ এনজাইমের নাম তোমরা লিখবে, ডিহাইড্রোজিনেজ। আচ্ছা, তাহলে অ্যাসিটাইল কোএনজাইম এ এরপর ঢুকে যাচ্ছে ক্রেবস চক্রে, যেটা সম্পন্ন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, তাই তো? অ্যাসিটাইল কোএনজাইম এ আগে থেকেই যেহেতু ক্রেবস চক্র কন্টিনিউ চলছে মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, তাই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আগে থেকেই উপস্থিত ছিল। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোএনজাইম এ জলের উপস্থিতিতে সাইট্রেট সিনথেটেজ এনজাইমের সহযোগিতায় প্রথম স্থায়ী যৌগ তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড। কি বললাম? আবার বলছি, পাইরুভিক অ্যাসিডের জারণের মাধ্যমে তৈরি হওয়া অ্যাসিটাইল কোএনজাইম এ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে জলের উপস্থিতিতে সাইট্রেট সিনথেটেজ এনজাইমের সহযোগিতায় বিক্রিয়া করে তৈরি করলো প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডের মধ্যে এর যদি আমরা গঠনটা দেখি, তাহলে এর মধ্যে তিনটে এরকম কার্বক্সিল মূলক বা গ্রুপ আছে, এটাকে কার্বক্সিল মূলক বলে, তোমরা মনে হয় জানো। তো সাইট্রিক অ্যাসিডের মধ্যে যেহেতু এরকম তিনটে কার্বক্সিল মূলক পাওয়া যায়, কার্বক্সিল গ্রুপ বা মূলক, তার জন্য এটাকে, যেহেতু প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড এবং তার মধ্যে তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে, তার জন্য একে টিসিএ চক্র বলা হয়। টিসিএ, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। যদি বলে যে ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলে কেন, কি লিখবে? লিখতে হবে যে ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড, যার মধ্যে তিনটে কার্বক্সিল মূলক থাকে, তার জন্য একে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা টিসিএ চক্র বলা হয়। যেই না সাইট্রিক অ্যাসিড তৈরি হলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে, তারপরে দেখো কতগুলো চেইন রিঅ্যাকশন এরকম চক্রাকার পদ্ধতিতে ঘটতে থাকে। কিরকম না, সাইট্রিক অ্যাসিড প্রথমে জল অপসারণের দ্বারা অ্যাকোনাইটেজ এনজাইমের সহযোগিতায়, অ্যাকোনাইটেজ এনজাইমের সহযোগিতায় উৎপন্ন করছে সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড আবার জল সংযোজনের দ্বারা অ্যাকোনাইটেজ সেম এনজাইম সহযোগিতায় উৎপন্ন করছে জল সংযোজন। দেখো এই দিকে দেখিয়েছি আর ওটা, জল সংযোজনের দ্বারা তৈরি করছে আইসোসাইট্রিক অ্যাসিড।
এই আইসোসাইট্রিক অ্যাসিড এরপর জারিত হয়ে, কেন জারিত, দেখো হাইড্রোজেন অপসারিত হয়েছে এবং সেই হাইড্রোজেন গ্রহণ করে নিয়েছে কে, এর আগেই বলেছি যে এক্ষেত্রে হাইড্রোজেন গ্রাহক রূপে কাজ করে এনএডি অথবা এফএডি। তাহলে এনএডি সেই হাইড্রোজেন গ্রহণ করে তৈরি করছে এনএডিএইচ প্লাস এইচ প্লাস, জারিত হয়ে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করছে অক্সালোসাকসিনিক অ্যাসিড। কোন এনজাইম সাহায্য করবে, যেহেতু জারিত হচ্ছে ডিহাইড্রোজিনেজ, টাইপটা ডিহাইড্রোজিনেজ, ফুল নেম হচ্ছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেজ। তোমাদের ডিহাইড্রোজিনেজ লিখলেই হবে, টাইপটা প্রকৃতিটা তোমাদের লিখলেই হবে, বা না লিখলেও হবে, তোমরা ছোট, তোমাদের এনজাইমের নাম না লিখলেও হবে। তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড জারিত হয়ে তৈরি করলো কি, অক্সালোসাকসিনিক অ্যাসিড। অক্সালোসাকসিনিক অ্যাসিড এরপর ডিকার্বক্সিলেশন, কেন, দেখো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের অপসারণের দ্বারা, ডিকার্বক্সিলেশনের দ্বারা তৈরি করছে কি, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। এবং তাহলে এখানে কোন এনজাইম কাজ করবে, যেহেতু ডিকার্বক্সিলেশন হচ্ছে, তাহলে ডিকার্বক্সিলেজ ফুল নেম হচ্ছে অক্সালোসাকসিনিক, আগের সাবস্ট্রেটটা, তার সাথে এনজাইমের নাম অক্সালোসাকসিনিক ডিকার্বক্সিলেজ বা শুধু ডিকার্বক্সিলেজ। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড এরপর জারিতও হচ্ছে, আবার এর ডিকার্বক্সিলেশনও হচ্ছে, অর্থাৎ দেখো কার্বন ডাই অক্সাইডের অপসারণও হয়েছে, আবার জারিতও হয়েছে, কারণ এনএডি থেকে তৈরি হচ্ছে এনএডিএইচ প্লাস এইচ প্লাস। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড জারিতই বলবো, কারণ মেন ঘটনা হচ্ছে হাইড্রোজেনের অপসারণ। তাহলে জারিত হয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় সহ উৎসেচক এ বা কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে তৈরি করছে সাকসিনাইল কোএনজাইম এ। সাকসিনাইল কোএনজাইম এ তৈরি করে। সাকসিনাইল কোএনজাইমে জাস্ট কতগুলো চেন রিঅ্যাকশন, সাকসিনাইল কোএনজাইম এটাকে অপসারণ করলো, আর কি না, ফসফেট মূলক অপসারণের দ্বারা, দেখো জিডিপি এতক্ষণ একটু আগে পড়েছো তোমরা, এডিপি থেকে এটিপি অথবা এটিপি থেকে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অথবা অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে অ্যাডিনোসিন ডাইফসফেট পড়েছো। একই রকম ধর্ম প্রদানকারী বা একই রকম ধর্মযুক্ত বৈশিষ্ট্যযুক্ত জিডিপি এবং এডিপি, এটা হচ্ছে জাস্ট নাম মনে রাখবে, গুয়ানোসিন ডাইফসফেট, জাস্ট গঠনগত সামান্য তারতম্যের জন্য আলাদা আলাদা নাম। এটা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটা গুয়ানোসিন ডাইফসফেট। তাহলে গুয়ানোসিন ডাইফসফেট থেকে তৈরি হচ্ছে কি, গুয়ানোসিন ট্রাইফসফেট, জাস্ট লাইক এডিপি থেকে এটিপি। তাহলে যেহেতু এখানে ডাইফসফেট থেকে হচ্ছে ট্রাইফসফেট, ডাইফসফেট থেকে ট্রাইফসফেট, তার মানে বুঝতেই পারছো ফসফেট মূলক গ্রহণ করেছে, কোথা থেকে না, সাকসিনাইল কোএনজাইম এ থেকে ফসফেট মূলক গ্রহণ করেছে, এবং এখান থেকে কোএনজাইম বেরিয়ে গেছে থায়োকাইনেজ। থায়োকাইনেজ, কাইনেজ দেখতে পাচ্ছ, যেহেতু ফসফেট মূলকের আদান প্রদান, তাই কাইনেজ এনজাইমের সহযোগিতায় তৈরি করছে সাকসিনিক অ্যাসিড। এবার দেখো সাকসিনিক অ্যাসিড জারিত হচ্ছে, কিন্তু জারিত মানে আমরা জানি হাইড্রোজেনের অপসারণের দ্বারা, কিন্তু এখানে হাইড্রোজেন গ্রাহকটা আলাদা। এতক্ষণ অবধি তোমরা এনএডি দেখছিলে, এর আগে বলেছি যে হাইড্রোজেন গ্রাহক রূপে হয় এনএডি না তো এফএডি কাজ করবে। এফএডির ফুল ফর্ম ফ্ল্যাভিন অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড। কি করছে না, সাকসিনিক অ্যাসিড যে হাইড্রোজেনটা ছেড়ে দিচ্ছে, সেই হাইড্রোজেন গ্রহণ করে তৈরি করছে এফএডি থেকে FADH2। তাহলে সাকসিনিক অ্যাসিড জারিত হচ্ছে, জারিত হয়ে তৈরি করছে ফিউমারিক অ্যাসিড। জারণ মানেই আমরা জানি ডিহাইড্রোজিনেজ। তাহলে এখানে আমরা সাকসিনিক ডিহাইড্রোজিনেজ বা ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় সাকসিনিক অ্যাসিড জারিত হয়ে তৈরি করছে ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড এরপর জল সংযোজনের দ্বারা, দেখতে পাচ্ছ অ্যারোটা কোন দিকে গেছে, জল সংযোজনের দ্বারা ফিউমারেজ এনজাইমের সহযোগিতায় তৈরি করছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড এবং লাস্টে দেখো ম্যালিক অ্যাসিড আবার জারিত হয়ে ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহযোগিতায় তৈরি করছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হওয়া অ্যাসিটাইল কোএনজাইম এর সাথে জলের উপস্থিতিতে
সাইট্রেট সিনথেটেজ এনজাইমের সহযোগিতায় বিক্রিয়া করে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড এবং এইভাবে চক্রাকারে কতগুলো জৈব অ্যাসিড অন্তর্বর্তী যৌগ তৈরি হওয়ার মাধ্যমে ক্রেবস চক্রের চক্রাকার আবর্তন চলতে থাকে। কি কি অ্যাসিড হলো? সাইট্রিক অ্যাসিড, সিস অ্যাকোনাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনাইল কোএনজাইম এ, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড। অক্সালোঅ্যাসিডিক অ্যাসিড আবার তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। এইভাবে চক্রাকারে চলছে। কিছু কিছু জায়গায় দেখো আমি দুদিকে অ্যারো দেখিয়েছি। এই যে দেখো দ্বিমুখী অ্যারো, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রেও দেখিয়েছিলাম, বলতে ভুলে গেছি ওখানটা। দ্বিমুখী অ্যারো মানেই যেখানে যেখানে দেখতে পাচ্ছ সেখানে সেখানে উভমুখী বিক্রিয়া ঘটে, অর্থাৎ ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড তৈরি হতে পারে, সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি হতে পারে। উভমুখী যেদিকেই অ্যারো দেখবো তার মানে একটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্ট, আবার প্রোডাক্ট থেকে সাবস্ট্রেট তৈরি হতে পারে, উভমুখী বিক্রিয়া ঘটে। তার জন্যই এদিকে দ্বিমুখী অ্যারোগুলো এটাই রিপ্রেজেন্ট করছে। তাহলে এই হয়ে গেল দেখো দুটো পর্যায়, পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশন এবং ক্রেবস চক্র আমরা পড়লাম। এবার চলে আসছি এটিপির হিসেবটা আমরা দেখে নিই যে পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্রের মাধ্যমে কত অণু এটিপি তৈরি হয়। এটা কেবলমাত্র কোথায় হচ্ছে আবার বলছি, সবাত শ্বসনের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা, এবার দেখে নিই আমরা কোথায় কোথায় তৈরি হয়েছে এটিপি, সরাসরি কোথায় তৈরি হয়েছে। একটু আগেই বলেছি দেখো জিডিপি এবং এডিপি একই রকম শক্তি ধারণকারী কণা। তাহলে গুয়ানোসিন ডাইফসফেট থেকে তৈরি হয়েছে দুটো গুয়ানোসিন ডাইফসফেট থেকে দুটো গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে সরাসরি তৈরি হচ্ছে, সরাসরি কটাতে তৈরি হচ্ছে এটিপি, এখানে আমরা জিডিপি কে আমি লিখছি 2 অণু এটিপি, এখানে সরাসরি দুটো এটিপি তৈরি হলো, সরাসরি তৈরি হয়েছে। এবার দেখে নিই কোথায় কোথায় NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। দেখো এখানে দুটো, 2 2 4টা, 4 2 6, 6 2 8, কোথায় কোথায় দেখো 1 2 3 4, 4 দুগুণে 8টা 8 মলিকিউল NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে। এবার একটু আগেই বলেছি সবাত শ্বসনের শেষ পর্যায় হচ্ছে প্রান্তীয় শ্বসন, যেখানে এক অণু NADH প্লাস H প্লাস থেকে কটা এটিপি তৈরি হয়? 3টে করে এটিপি তৈরি হবে প্রান্তীয় শ্বসনের দ্বারা। তাহলে 8টা আছে এরকম, 24 অণু এটিপি তৈরি হলো। 8 3 24, নিশ্চয়ই বুঝতে পারলেন এরা। আর দেখো তৈরি হয়েছে দুটো FADH2, মনে রাখবে এক একটা FADH2 থেকে প্রান্তীয় শ্বসনের দ্বারা দুটো করে এটিপি তৈরি হয়, দুটো করে এটিপি তৈরি হয়। তাহলে দুটো FADH2 থেকে 2 × 2 4টে এটিপি তৈরি হবে। তাহলে টোটাল কটা এটিপি এবার হিসাব করি আমরা। সরাসরি তৈরি হচ্ছে দুটো এটিপি, NADH প্লাস H প্লাস থেকে তৈরি হচ্ছে 24টা এটিপি এবং FADH2 থেকে তৈরি হচ্ছে 4টে এটিপি। তাহলে টোটাল কত হলো? দেখো কত হলো, এখানে তৈরি হচ্ছে 24 4 28, 30 মলিকিউল এটিপি তৈরি হলো। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র থেকে তৈরি হচ্ছে কত? 30 অণু এটিপি তৈরি হলো। আর গ্লাইকোলাইসিসে কত তৈরি হয়েছে সবাত শ্বসনের ক্ষেত্রে? 8 অণু। তাহলে মোট কত হলো? 38 অণু এটিপি তৈরি হলো। এবার দেখবে মেয়েরা, তোমাদের বইয়ে হয়তো দিয়েছে যে ক্রেবস চক্রের মাধ্যমেই তৈরি হয় 30 অণু এটিপি, ভুল কিন্তু। তার কারণ ক্রেবস চক্রের মাধ্যমে তৈরি হয়, এখানে যেহেতু 6টা তৈরি হচ্ছে, 3 দুগুণে 6টা, তাহলে 30টা থেকে বাদ দিয়ে এখানে কটা হবে? এখানে কিন্তু 6টা এটিপি মাইনাস হবে, কারণ পাইরুভিক অ্যাসিডের জারণে 6টা তৈরি হচ্ছে। তাহলে শুধু ক্রেবস চক্রে তৈরি হচ্ছে 24 অণু এটিপি, শুধু ক্রেবস চক্রে তৈরি হচ্ছে 24 অণু এটিপি। আর পাইরুভিক অ্যাসিডের জারণে তৈরি হয় 6 অণু এটিপি। টোটাল পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র মিলিয়ে 30 অণু এটিপি। গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল 8 অণু, মোট 38 অণু এটিপি। বোঝা গেল কি? আবার বলছি, গ্লাইকোলাইসিসে আমরা এর আগে দেখলাম 8 অণু এটিপি,
এবার দেখো এখানে তৈরি হয়েছে দুটো NADH প্লাস H প্লাস পাইরুভিক অ্যাসিডের জারণ বা ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে। এবার আমরা জানি একটা NADH প্লাস H প্লাস থেকে 3টে করে, তাহলে এখানে 6টা তৈরি হবে। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণে তৈরি হচ্ছে 6টা, আর ক্রেবস চক্রে তৈরি হবে 24টা। কিভাবে দেখো, 2 4 6, 6 3 18টা, এখানে 4টা 18 19 20 21 22, আর এখানে দুটো 24। তাহলে শুধু ক্রেবস চক্রে 24 অণু এটিপি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিডের জারণে 6 অণু এটিপি তৈরি হয়, গ্লাইকোলাইসিসে 8 অণু, মোট 38 অণু এটিপি তৈরি হয়ে থাকে এই টোটাল প্রক্রিয়ার মাধ্যমে। এবার আর একটুখানি বলবো প্রান্তীয় শ্বসন। এতক্ষণ পর্যন্ত দেখো মেয়েরা আমরা গ্লাইকোলাইসিস পড়লাম, পাইরুভিক অ্যাসিডের জারণ পড়লাম, ক্রেবস চক্র পড়লাম। সবাত শ্বসনের ইকুয়েশনটা যে লিখেছিলাম সেখানে দেখিয়েছিলাম তোমাদেরকে যে গ্লুকোজ মুক্ত অক্সিজেনের সাহায্যে সম্পূর্ণরূপে জারিত হয় এবং উপজাত দ্রব্যরূপে কার্বন ডাইঅক্সাইড, জল এবং 686 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হয়, তাই তো? তাহলে এই মুক্ত অক্সিজেন 6O2 ইকুয়েশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই 6 অণু অক্সিজেন তো কোথাও আমরা দেখলাম না যে ব্যবহার হচ্ছে। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রেও দেখিনি, পাইরুভিক অ্যাসিডের জারণেও দেখিনি, ক্রেবস চক্রেও দেখিনি। তাহলে এই অক্সিজেনটা অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার হয়? ব্যবহার হয় সবাত শ্বসনের শেষ পর্যায়ে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমরা ক্লাস 11-এ গিয়ে এটা ডিটেলসে পড়বে, এখন শুধু এইটুকু জানো এই যে তৈরি হচ্ছে, তোমরা দেখলে যে বিভিন্ন হাইড্রোজেন গ্রাহক NAD অথবা FAD, এরা তো হাইড্রোজেন গ্রাহক, অন্তর্বর্তী যৌগগুলো যখন জারিত হচ্ছে হাইড্রোজেন অপসারণের দ্বারা তখন এরা কি তৈরি করছে? NAD থেকে তৈরি হচ্ছে NADH প্লাস H প্লাস, আর FAD থেকে তৈরি হচ্ছে FADH2, তাই তো? এবার এই অবস্থাতে তো এরা থেকে যাবে না, এদেরকে তো আবার NAD অথবা FAD পর্যায়ে যেতে হবে, তাই না? অর্থাৎ হাইড্রোজেনটাকে এদেরকে ছেড়ে দিতে হবে, এরা আবার হাইড্রোজেন মুক্ত হয়ে এই ফর্মে যেতে হবে, এবং যখন এই হাইড্রোজেন গ্রাহক রূপে তৈরি হবে তখন আবার পরবর্তীতে হাইড্রোজেন গ্রহণ করবে, কেননা কন্টিনিউয়াসলি তো চলছে গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র কন্টিনিউয়াসলি চলছে। তাহলে কন্টিনিউয়াসলি অন্তর্বর্তী যৌগ জারিত হচ্ছে আর হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে, আর সেই হাইড্রোজেন গ্রহণ করছে NAD অথবা FAD। তাহলে সমস্ত NAD FAD যদি এই ফর্মে চলে আসে তাহলে কে পরবর্তীতে হাইড্রোজেন গ্রহণ করবে, তাই না? তাহলে এদেরকে আবার আগের পর্যায়ে যেতে হবে, অর্থাৎ হাইড্রোজেন ছেড়ে দিতে হবে। এরা কি করবে না, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং বেরিয়ে গিয়ে এরকম প্রোটন এবং ইলেকট্রন ফর্ম তৈরি করবে। কি বললাম না, এই যে বিজারিত NADH প্লাস H প্লাস এরা আবার জারিত হয়ে তৈরি করবে NADH প্লাস H প্লাস থেকে NAD, FADH2 থেকে FAD। তাহলে এদের থেকে নির্গত যে হাইড্রোজেন এরকম প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে যাবে, এবং এই প্রোটন এবং ইলেকট্রন দেখা যায় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কতগুলো ইলেকট্রন গ্রাহক আছে। তোমরা যেমনটা সালোক সংশ্লেষে পড়েছিলে যে ইলেকট্রন একটা বাহক থেকে পরবর্তী বাহক থেকে তার পরবর্তী বাহকে বাহিত হতে থাকে, এবং ইলেকট্রন যখন বাহকের দ্বারা ক্রমপর্যায়ে বাহিত হয় তখন ইলেকট্রনের শক্তি ধীরে ধীরে কমে যেতে থাকে। ঠিক একই ঘটনা এই NADH প্লাস H প্লাস এবং FADH2 থেকে নির্গত প্রোটন ও ইলেকট্রন বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হবে। কোথায় আছে বাহকগুলো? না, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হতে হতে অন্তিম পর্যায়ে কি হবে, ইলেকট্রনের শক্তি যখন শেষ হয়ে এসছে তখন এরা এই হাইড্রোজেন, দুটো ইলেকট্রন এবং দেখো এইখানে লাগবে অক্সিজেন, বিক্রিয়া করে তৈরি করবে জল। তাহলে কি বললাম না, NADH প্লাস H প্লাস এবং FADH2 থেকে নির্গত প্রোটন ও ইলেকট্রন মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হতে হতে অন্তিম পর্যায়ে কি হবে,
প্রোটন, ইলেকট্রন এবং মুক্ত অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে জল। এই যে পর্যায়, এটা কি বলা হয়? প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা কতগুলো ইলেকট্রন বাহকের দ্বারা হয়। সাইটোক্রোম আছে, সাইটোক্রোমের মাধ্যমেই প্রধানত হয়ে থাকে। এছাড়াও হচ্ছে ফেরিডক্সিন ইত্যাদি বিভিন্ন ইলেকট্রন বাহক তোমরা পরবর্তীতে বড় হয়ে ক্লাস 11-এ গিয়ে পড়বে। শুধু এইটুকু জানবে প্রান্তীয় শ্বসন কাকে বলে না, যে প্রক্রিয়ায় সবাত শ্বসনের বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তী যৌগের জারণের দ্বারা যে হাইড্রোজেন গ্রাহক NADH প্লাস H প্লাস এবং FADH2 তৈরি হয়। এরা কি করে? হাইড্রোজেন অপসারিত করে। এই হাইড্রোজেন প্রোটন ও ইলেকট্রনে ভেঙে যায়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিভিন্ন বাহকের দ্বারা বাহিত হয় এবং অন্তিম পর্যায়ে প্রোটন, ইলেকট্রন এবং মুক্ত অক্সিজেন এইখানেই লাগে, লাস্টে গিয়ে যুক্ত হয়ে তৈরি করে জল। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে প্রান্তীয় শ্বসন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এই হয়ে গেল দেখো কোষীয় শ্বসন প্রক্রিয়া। আমরা 3টে টাইপ যদিও প্রথমে বলেছিলাম, কিন্তু তোমাদের ডিটেলসে পড়তে হবে সবাত শ্বসন প্রক্রিয়া। আচ্ছা, এখানে আর একটু আমার বলার আছে, সেটা হচ্ছে ক্রেবস চক্রের গুরুত্ব কী। ক্রেবস চক্রকে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। ক্রেবস চক্রকে বলা হয় অ্যাম্ফিবোলিক পথ, অ্যাম্ফিবোলিক পাথওয়ে বা পথ বলা হয়। কেন? তার কারণ দেখো, ক্রেবস চক্র হচ্ছে কার একটা পর্যায়? সবাত শ্বসনের একটা পর্যায়। এবার আমরা জানি শ্বসন মানেই হচ্ছে অপচিতিমূলক বিক্রিয়া। কেন? তার কারণ কোষীয় জৈব বস্তু গ্লুকোজ ভেঙে যায় এবং শুষ্ক ওজন কমে যায়, কোষস্থ খাদ্যবস্তু থেকে শক্তির মুক্তি ঘটে। তাহলে এটা একটা অপচিতিমূলক বিক্রিয়া। সবাত শ্বসন বা যে কোনো শ্বসন, কোষীয় শ্বসনের কথা আমি বলছি। তাহলে অপচিতিমূলক বিক্রিয়া, তার একটা পর্যায়ে ক্রেবস চক্র। তাহলে ক্রেবস চক্রে কি হচ্ছে না, দেখো পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে এবং তারপর কতগুলো চক্রাকার আবর্তনের দ্বারা জৈব অ্যাসিড তৈরি হচ্ছে, তাই না? তাহলে ভাঙনমূলক প্রক্রিয়ার একটা পর্যায় হচ্ছে ক্রেবস চক্র। কিন্তু ক্রেবস চক্রে যে অন্তর্বর্তী যৌগগুলো তৈরি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, এগুলো আবার বিভিন্ন সংশ্লেষমূলক কাজে ব্যবহৃত হয়। তোমরা পড়বে বড় হয়ে যে এক একটা অন্তর্বর্তী অ্যাসিড থেকে এক এক রকমের যৌগ তৈরি হয়। ক্লোরোফিল তৈরি হয়, বিভিন্ন রকমের অন্তর্বর্তী যৌগ, প্রোটিন তৈরি হয়, ফ্যাট তৈরি হয়, বিভিন্ন অন্তর্বর্তী যৌগ যেগুলো অন্তর্বর্তী অ্যাসিড, এখান থেকে সংশ্লেষমূলক ক্রিয়ার দ্বারা বিভিন্ন রকম প্রয়োজনীয় জৈব যৌগ জীবদেহে উৎপন্ন হয়। তাহলে ক্রেবস চক্র ইটসেলফ নিজে একটা অপচিতিমূলক বিক্রিয়ার একটা অংশ, কিন্তু ক্রেবস চক্রে উৎপন্ন হওয়া বিভিন্ন অন্তর্বর্তী জৈব অ্যাসিড সংশ্লেষমূলক কাজেও ব্যবহৃত হয়। অন্তর্বর্তী জৈব অ্যাসিড সংশ্লেষমূলক কাজে, অর্থাৎ প্রোটিন উৎপন্ন করতে, লিপিড উৎপন্ন করতে, নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করতে, বিভিন্ন রকমের ক্লোরোফিল এবং আয়রন ঘটিত যে যৌগগুলো, এগুলো উৎপন্ন করতে ব্যবহৃত হয়। তাহলে যেহেতু এটা উপচিতি এবং অপচিতি উভয় মূলক বিক্রিয়ায় এক্ষেত্রে সংঘটিত হয়, তার জন্য একে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়। কেন? আবার বলছি, ক্রেবস চক্র যেহেতু অপচিতিমূলক বিক্রিয়ার একটা অংশ, কিন্তু এক্ষেত্রে উৎপন্ন অন্তর্বর্তী জৈব অ্যাসিডগুলো বিভিন্ন সংশ্লেষমূলক কাজে, সংশ্লেষ মানেই তৈরি হওয়া, অর্থাৎ উপচিতিমূলক বিক্রিয়ার কাজে ব্যবহৃত হয়। তাহলে ক্রেবস চক্র উপচিতি এবং অপচিতি উভয় প্রকার বিক্রিয়া দেখায়, তার জন্য একে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই হয়ে গেল দেখো পাইরুভিক অ্যাসিডের জারণ, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন সম্পর্কে আলোচনা। প্রান্তীয় শ্বসন তোমাদের ডিটেলসে যেতে হবে না, শুধু ডেফিনেশনটুকু পড়বে, কাকে বলে জানবে। এই যে হাইড্রোজেন গ্রাহকগুলো, এখান থেকে উৎপন্ন প্রোটন, ইলেকট্রন অন্তিমভাবে বিভিন্ন বাহক দ্বারা বাহিত হচ্ছে, ইলেকট্রন বাহক, এবং অন্তিম পর্যায়ে জল তৈরি করছে। এটা কি প্রান্তীয় শ্বসন বলা হয়। তো এই হয়ে গেল দেখো মেয়েরা কোষীয় শ্বসন প্রক্রিয়া, সবাত শ্বসন প্রক্রিয়া আমরা আলোচনা করলাম। যদি মেয়েরা কোথাও অসুবিধা থাকে, অনেক
তোমাদের মনে হতে পারে যে অনেক জটিল কঠিন একটা প্রক্রিয়া গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র। অবশ্যই কঠিন, মনে রাখা এই এতগুলো অ্যাসিডের নাম পরপর কঠিন। বারবার প্র্যাকটিস করলে নিশ্চয়ই মনে থাকবে, প্র্যাকটিস করতে হবে বারবার করে। যদি কোথাও অসুবিধা মনে হয় তাহলে মেয়েরা জানাবে, আমি নিশ্চয়ই সময় মতো তোমাদের উত্তর দিয়ে দেবো। আচ্ছা, এখানেই শেষ করছি আজকে।